আমরা এই যে হিটশন ডিমান্ড, এক্সপেন্ডিচার ফাংশন, ওয়ালারসিন ডিমান্ড, ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন, এগুলোর মাঝে কি ধরনের সম্পর্ক আছে? কারণ আমরা বলেছি যে এই দুটো প্রবলেম ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম, যেখান থেকে ওয়ালারসিন ডিমান্ড এবং ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন পাওয়া যায়। প্রবলেমটা হলো এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম, যেখান থেকে আমরা হিটশন ডিমান্ড এবং এক্সপেন্ডিচার ফাংশন পাই। এই প্রবলেম দুটো ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম এবং এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম, এই দুটো প্রবলেম হচ্ছে ডুয়াল প্রবলেম। একটা অন্যটা দ্বৈত প্রবলেম, একটা থেকে অন্যটায় যাওয়া যায়। তো এই ডুয়ালিটি ব্যবহার করে আমরা এই ফাংশনগুলোর মাঝে যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা আমাদের সুবিধা হবে যে আমরা একটা ফাংশন জানা থাকলে সেখান থেকে অন্য ফাংশনটা আমরা বের করতে পারবো। এটা আমরা দেখবো, ইন্টাররিলেশনশিপটা দেখবো আমরা। এর মাঝে আমরা বেশ কিছু প্রপার্টিজ পাবো আমরা এই ফাংশনগুলোর, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। বিশেষ করে আমরা স্লাটস্কি ইকুয়েশনটা সম্পর্কে দেখবো আমরা, যেটা মূলত হিটশন ডিমান্ড এবং ওয়ালারসিন ডিমান্ডের মাঝে সম্পর্কটাকে ব্যাখ্যা করে। তাহলে আমরা আজকে তিনটা জিনিস দেখার চেষ্টা করব। তোমাদেরকে আরেকটা সেকেন্ড শেয়ার বলে রাখি যে আমরা গত ক্লাসে আমরা হিটশন ডিমান্ডটা বের করতে যে কিছুটা এররের সম্মুখীন হয়েছিলাম, যে কারণে আমরা হিটশন ডিমান্ডের রেজাল্টটা পাইনি, পরে আমরা ফাইনাল রেজাল্টটা বসিয়ে দিয়েছি। কিন্তু তোমাদেরকে এটা সলভ করতে হবে, যে কিভাবে হিটশন ডিমান্ডটা পাওয়া যায় সেটা তোমাদের বের করতে হবে। এটাকে তোমরা একটা এক্সারসাইজ হিসেবে নিবে বা টিউটোরিয়াল হিসেবে নিবে, যে কিভাবে এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম সলভ করে টপ ডগলাস ইউটিলিটি ফাংশনের জন্য হিটশন ডিমান্ড পাওয়া যায়। সেটা তো তোমাদের দায়িত্ব, তোমরা সেটা করবে এক্সারসাইজ হিসেবে। তো আমরা আজকে তিনটা দিক আমরা আলোচনা করব, তিনটা বিষয় আমরা আলোচনা করব আজকে, যে সম্পর্কে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। একটা হলো হিটশন ডিমান্ড ফাংশন এন্ড এক্সপেন্ডিচার ফাংশন। এক্সপেন্ডিচার ফাংশন এই সম্পর্কটা দেখার চেষ্টা করব। তারপরে দ্বিতীয়ত আমরা হিটশন ডিমান্ডের সাথে ওয়ালারসিন ডিমান্ডের সম্পর্কটা কিরকম এটা আমরা দেখব। ওয়ালারসিন ডিমান্ড এবং দ্বিতীয়ত আমরা একটা সম্পর্ক দেখার চেষ্টা করব, সেটা হলো যে ওয়ালারসিন ডিমান্ড এবং ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। তিনটা সম্পর্ককে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা প্রথমটাকে দেখার চেষ্টা করি যে হিটশন ডিমান্ডের সাথে এক্সপেন্ডিচার ফাংশনের সম্পর্কটা কেমন। হিটশন ডিমান্ডের সাথে এক্সপেন্ডিচার ফাংশনের যে সম্পর্ক সেটাকে সাধারণত আমরা শেফার্ডস লেমা দিয়ে ব্যাখ্যা করে থাকি, যেটা আমাদেরকে বলে এক্সপেন্ডিচার ফাংশনকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় কোন একটা কমোডিটির প্রাইসের সাপেক্ষে, তাহলে সেই কমোডিটির হিটশন ডিমান্ড পাওয়া যায়। যে কোনো এই যে আমাদের এক্সপেন্ডিচার ফাংশন যেটা আছে, সেই এক্সপেন্ডিচার ফাংশনকে যে কোনো কমোডিটির দামের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হলে আমরা সেই কমোডিটির হিটশন ডিমান্ড পাই। ঠিক আছে, সেটা করতে পারো যে যদি এক্সপেন্ডিচার ফাংশনকে ডিফারেন্সিয়েট করি, এল একটা যে কোনো কমোডিটি, এটাকে একটা ইন্ডেক্স হিসেবে ব্যবহার করলাম। এটা হচ্ছে কি ফাংশন অফ প্রাইস, অল প্রাইসেস, প্রাইস ভেক্টর এন্ড ইউটিলিটি।
এটা আমাদের এক্সপেন্ডিচার ফাংশন। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে আমরা এল কমোডিটি যদি এল প্রাইস দিয়ে ডিফারেন্সিয়েট করছি, আমরা এল কমোডিটি রিকশন ডিমান্ড পাবো। রিকশন ডিমান্ড হচ্ছে অল প্রাইসের ফাংশন প্রাইস ভেক্টর for all L সব কমোডিটির জন্য থার্ড প্রাইস দিয়ে ডিফারেন্সিয়েট করলে আমরা থার্ড কমোডিটির রিকশন ডিমান্ড পাবো। ফিফথ কমোডিটির প্রাইস দিয়ে ডিফারেন্সিয়েট করলে আমরা এক্সপেন্ডিচার ফাংশনকে ফিফথ কমোডিটির রিকশন ডিমান্ড পাবো আমরা। এটাকে বলা হয় শেফার্ডস লেমা বলা হয়। আমি যদি এটাকে একটা ভেক্টর হিসেবে লিখতে চাই, যে প্রত্যেকটা কমোডিটির এখানে অনেক সময় এগুলোকে সংক্ষিপ্ত করার জন্য একটা তর্ক দেওয়া হয়। আমরা জানি এটার আর্গুমেন্ট গুলো কি, সেটা আমরা লিখি না, আমরা জানি যে এটার আর্গুমেন্ট হচ্ছে পি এবং ইউ। তো p1 রেসপেক্টে এভাবে প্রত্যেকটা কমোডিটির প্রাইস রেসপেক্টে এক্সপেন্ডিচার ফাংশনকে ডিফারেন্সিয়েট করা হলে এই সংখ্যক কমোডিটি আছে, আমি প্রত্যেকটা কমোডিটি প্রথম কমোডিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে প্রথম কমোডিটির রিকশন ডিমান্ড পাবো। তবে এল কমোডিটির সাপেক্ষে এক্সপেন্ডিচার ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আমি এল কমোডিটির রিকশন ডিমান্ড পাবো। এটা সব প্রাইস বা কিছু থেকে কি কেমন, এটাকে আমি ভেক্টর ফর্মে লিখলাম। এটা একটু সংক্ষেপে লেখা যায়, আমি যদি এক্সপেন্ডিচার ফাংশনকে ডিফারেন্সিয়েট করি, আমি ডট লিখবো কখনো বা ডট না লিখে ইচ্ছে করে এটাও লিখতে পারি। এটা কিন্তু আমি এখানে অনেকগুলো এখানে ভেক্টর অফ ডিফারেন্সিয়েশন আছে। এখানে আমরা বলি যে গ্রেডিয়েন্ট, আমরা উল্টো ডেল ডেল মানুষ ডিফারেন্সিয়েট করা হচ্ছে কার রেসপেক্টে, প্রাইস ভেক্টরের রেসপেক্টে p1 p2 p l পর্যন্ত প্রাইস ভেক্টরের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তো অনেক সময় এটাকে ক্যাপিটাল ডি দিয়েও লেখা হয় বা উল্টো ডেল দিয়ে লেখা হয়। এটা হচ্ছে এক্সপেন্ডিচার ফাংশনের ডিফারেন্সিয়েশন রেসপেক্ট টু দ্য প্রাইস ভেক্টর। কি পাওয়া যাবে, বলে পাওয়া যাবে ফিকশন ডিমান্ড ভেক্টর পাওয়া যাবে h p u দিয়ে দিচ্ছি। এখানে কোনো ইনডেক্স ব্যবহার করছি না আমি, তার মানে এটা একটা ভেক্টর হিসেবে আছে। এটা হচ্ছে h1 থেকে hn পর্যন্ত। এটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার ফাংশনের প্রাইস ডেরিভেটিভ, প্রাইস ভেক্টরের রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করছি। এই জিনিসটাকে আমরা সংক্ষেপে লিখছি। আর এটা হচ্ছে ফিকশন ডিমান্ড ভেক্টর, এটাকে আমি সংক্ষেপে লিখছি h p u d। সুতরাং তিনটা অল্টারনেটিভ অপশন আছে আমার এই শেফার্ডস লেমাটাকে উপস্থাপন করার জন্য। এটা বলা হয় শেফার্ডস লেমা। যে আমি এল দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারি, ভেক্টর হিসেবে দেখাতে পারি, অথবা সংক্ষেপে আমরা বইতে আমাদের টেক্সট বইতে এইভাবে লেখা হয়েছে। এই সম্পর্কটা যে এক্সপেন্ডিচার ফাংশনের সাথে ফিকশন ডিমান্ডের সম্পর্ক হলো এক্সপেন্ডিচার ফাংশনকে যদি প্রাইস ভেক্টর দিয়ে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে ফিকশন ডিমান্ড ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, এটা হলো আমাদের একটা সম্পর্ক এখানে আমরা ব্যাখ্যা করলাম। আচ্ছা, এখন এই ফিকশন ডিমান্ড ভেক্টরে কতগুলো প্রপার্টিজ থেকে আমরা দেখব। আমরা আগে দেখেছি ফিকশন ডিমান্ডের কতগুলো প্রপার্টিজ দেখেছি, এখন আমরা ফিকশন ডিমান্ডের যে ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশনের বা এটার প্রাইস ডেরিভেটিভের কিছু প্রপার্টিজ আছে। ফিকশন ডিমান্ডকে ডিফারেন্সিয়েট করলে তার কিছু প্রপার্টিজ পাওয়া যায়। ফর এক্সাম্পল, আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, এটাকে ডিফারেন্সিয়েট করে আমাকে দুদিকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাকে এটাও ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাকে এটাও ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে আমরা আরেকটা ভেক্টর পাবো। আমি যদি এটাকে এভাবে লিখি, এখানে এটা মাথায় রাখবে, খেয়াল রাখবে এটা। আমরা এখানে কিছু প্রপার্টিজ দেখবো, ফিকশন ডিমান্ড ভেক্টরের ডেরিভেটিভ প্রপার্টিজ। Properties of derivative of fiction demand. Fiction demand is সরাসরি না, derivative of fiction demand.
প্রথম যে প্রপার্টিসটা দেখব আমরা সেটা হলো এই ফিকশন ডিমান্ড ফাংশনের যদি আমি প্রাইস ডেরিভেটিভ নিই, ফিকশন ডিমান্ড ভেক্টর যেটা আছে h du সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এর দিতে পারি ডিউ দিতে পারি, এখানে প্রাইস সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় ডিমান্ড ভেক্টরকে ডিফারেন্সিয়েট। এটা হচ্ছে আমাদের ভেক্টর ডিফারেন্সিয়েট নিয়মটা একটু তোমাদের বলি। এটা হচ্ছে আমাদের ডিমান্ড ভেক্টর, একটু আগে লিখেছিলাম h1 du এভাবে hl du, এটা হচ্ছে আমাদের এই জিনিসটাকে আমরা চিন্তা করব ফিকশন ডিমান্ড ভেক্টর, প্রত্যেকটা কমোডিটির ডিমান্ড। এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি কি দিয়ে? এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি প্রাইস ভেক্টর। কিন্তু একটা প্রাইস না, সবগুলো প্রাইস দেন p1 থেকে শুরু করে pl প্রত্যেকটা কমোডিটির প্রাইস দিয়ে আমি ডিফারেন্সিয়েট করছি। এটাকে বলা হয় ভেক্টর ডিফারেন্সিয়েশন। এটাকে বলা হয় ভেক্টর ডিফারেন্সিয়েশন নিয়ম হচ্ছে যে আমাকে এটাকে h1 কে আমার প্রত্যেকটা প্রাইস দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। কেমন? এভাবে h2 কে h3 কে hl কে প্রত্যেকটা প্রাইস দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। আমি যদি ফর এক্সাম্পল আমাদের এলটা l/1 এলটা রো একটা কলাম, কেমন? তো আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমি কি পাবো? এখানে dh1 du বাই dp1, দেখো p1 দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, তারপর p2 দিয়ে করতে হবে। এভাবে আমাকে pl দিয়ে h1 কে প্রথম কমোডিটিকে আমার চেন ডিমান্ডকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে, প্রত্যেকটা প্রাইস দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। কেমন? এটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে not a scalar quantity differentiate with respect to not a scalar quantity but with a vector of prices। অনেকগুলো প্রাইসের সাথে আমি ডিফারেন্সিয়েট করছি, প্রত্যেকটা আইটেমকে আমার প্রত্যেকটা প্রাইস দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা আমি প্রথমটাকে আমি প্রাইস ভেক্টরে ডিফারেন্সিয়েট করে ফেললাম। এখানে আমাকে এই hl কো আমাকে রূপে করতে হবে। শেষে আমার hl কমোডিটির যে ফিকশন ডিমান্ড এটাকে p1 রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে এবং hl কে pl রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটা হলো আমার ভেক্টর ডিফারেন্সিয়েশন। এটা হলো ভেক্টর ডিফারেন্স। এই জিনিসটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব। যদি ফিকশন ডিমান্ড ভেক্টরকে প্রাইস ভেক্টর দিয়ে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে এই জিনিসটা পাওয়া যাবে। এটা হলো একটা l/l ডিমেনশনের একটা ম্যাট্রিক্স। এখানে দেখো যে একটা ভেক্টরকে যখন একটা ভেক্টর দিয়ে ডিফারেন্সিয়েট করা হয় তখন একটা ম্যাট্রিক্স পাওয়া যায়। এটা হলো ভেক্টর ডিফারেন্সিয়েশনের বৈশিষ্ট্য, যে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর দিয়ে ডিফারেন্সিয়েট করা হলে রেজাল্ট হিসেবে আমরা একটা ম্যাট্রিক্স পাই। আমরা l ডিমেনশনের একটা ভেক্টরকে বা l ডিমেনশনের একটা ভেক্টর দিয়ে ডিফারেন্সিয়েট করা হয় তখন আমরা l/l ডিমেনশনের একটা ম্যাট্রিক্স পাচ্ছি এখানে আমরা। কেমন? ঠিক একই ভাবে আমরা এটা আমাদের ডান দিকে ছিল আমাদের এক্সপেন্ডিচার ফাংশন ছিল, ডান দিকে ছিল আমাদের এক্সপেন্ডিচার ফাংশন ছিল। এক্সপেন্ডিচার ফাংশনকে ডিফারেন্সিয়েট করে কি পাওয়া যায়? ফিকশন ডিমান্ড পাওয়া যায়। এক্সপেন্ডিচার ফাংশনকে ডিফারেন্সিয়েট করে আমরা ফিকশন ডিমান্ড পাই। আমরা ডেল দিয়ে লিখেছিলাম, ডি দিয়ে লিখব। এখন যেহেতু আমরা বাম দিকে ডিফারেন্সিয়েট করছি আমাদের ডান দিকে ডিফারেন্সিয়েট, এটা আমরা ডিফারেন্সিয়েট করব সেকেন্ড টাইমস। অর্থাৎ শেফার্ডস লেমাটা ছিল যে এক্সপেন্ডিচার ফাংশনের ডিফারেন্সিয়েশন, যদি লেমাটা আবার একটু করে তোমাদের রিমাইন্ড করে দিই, ওই যে লিখেছিলাম আমাদের শেফার্ডস লেমাটা ছিল যে ফিকশন ডিমান্ড ভেক্টর হলো এক্সপেন্ডিচার ফাংশনের প্রাইস ডেরিভেটিভ ডেল দিয়ে বা ডি দিয়ে। এটা আমাদের শেফার্ডস লেমা বা ফিকশন ডিমান্ডের সাথে এক্সপেন্ডিচার ফাংশনের সম্পর্ক। তো আমরা যদি দুটিকে ডিফারেন্সিয়েট করি, এদিকে যদি প্রাইস ভেক্টর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, এদিকেও আমার প্রাইস ভেক্টর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এক্সপেন্ডিচার ফাংশনের প্রাইস ডেরিভেটিভকে আমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব।
কি পাওয়া যাবে এক্সপেন্ডিচার ফাংশনটা ছিল আমার কেমন এটা হলো আমার এই ফিকশন ডিমান্ডের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু দ্য প্রাইস ভেক্টর এই ম্যাট্রিক্সটা পাওয়া যাচ্ছে কেমন এটা আর ঠিক একই ভাবে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি একই নিয়মে করতে পারো দেখাতে পারো আমাদের এক্সপেন্ডিচার ফাংশনটা ছিল the explanation function is the differentiation del d e differentiation এটা ছিল আমাদের কি এক্সপেন্ডিচার ফাংশনকে এক্সপেন্ডিচার ফাংশনকে আমরা e1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি প্রথমে এভাবে এক্সপেন্ডিচার ফাংশনকে আমরা el এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি এটা হচ্ছে এক্সপেন্ডিচার ফাংশনের প্রাইস ডেরিভেটিভ l/1 ডিভিশন এটা হলো আছে একটা কলাম আছে ঠিক আমরা এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করছি মানে এটাকে আমরা আবার প্রাইস ভেক্টর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি del p দিয়ে যেটা আমরা একটু আগে করেছি মানে এটাকে আমরা প্রাইস ভেক্টর দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি আবার প্রাইস ভেক্টর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি তো ডিফারেন্সিয়েট করলে দেখো এটাকে p1 এর রেসপেক্টে করলে হবে কি del স্কয়ার e eu del p1 স্কয়ার p1 রেসপেক্টে করলে এভাবে del স্কয়ার e del p1 del pl l এর রেসপেক্টে কোন ডিফারেন্সিয়েট করব p1 দিয়ে করে একবার p2 দিয়ে করব একবার এখানে pl দিয়ে করব প্রাইস ভেক্টর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি এভাবে আমি শেষ পর্যন্ত করে দেব del স্কয়ার e pu del এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে p1 দিয়ে প্রথমে এভাবে del স্কয়ার e u del স্কয়ার pl অর্থাৎ del pl into del pl ঠিক আছে এটা একটা l বাই l ডিমেনশনাল ম্যাট্রিক্স অর্থাৎ এক্সপেন্ডিচার ফাংশনের প্রাইস ডেরিভেটিভ কে যেটা একটা ভেক্টর এটাকে আরেকটা ভেক্টর দিয়ে ডিফারেন্সিয়েট করলে আরেকটা ম্যাট্রিক্স পাওয়া যাবে l বাই l ডিমেনশনাল এটা হলো আমাদের এক্সপেন্ডিচার ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ with respect to the price vector তাহলে আমরা বলছি যে এই দুটো সমান ফিকশন ডিমান্ড ফাংশনের প্রাইস ডেরিভেটিভ এক্সপেন্ডিচার ফাংশনের যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের সমান প্রাইস ভেক্টর রেসপেক্ট এবং লক্ষ্য করে দেখবে যে ইয়াংস থিওরেম অনুযায়ী আমরা জানি ফার্স্ট ইয়ারের মাস থেকে আমরা জানি যে এই ক্রস প্রাইস ইফেক্ট গুলো বা ক্রস পার্শিয়াল ইফেক্ট গুলো সাধারণত সমান হয় অর্থাৎ del স্কয়ার e বাই del p1 del p2 equal to del স্কয়ার e বাই del p2 del p1 বলে ক্রস প্রাইস ইফেক্ট যেগুলো আছে এগুলো সমান হয় এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এটা সমান এটা হবে মানে pl টা আগে দেওয়া হলো নাকি প্রথমে pl এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম নাকি pl1 p1 রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম দেন দ্যাট ডাজন্ট ম্যাটার এটা সমান হবে এবং সমান হওয়ার কারণে এই যে আমাদের অফ ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে সেগুলো সমান হয় এবং এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সটা অর্থাৎ ফিকশন ডিমান্ড ফাংশনের ফিকশন ডিমান্ড ভেক্টরের প্রাইস ডেরিভেটিভটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স ঠিক আছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এটা একটা প্রপার্টিজ যে এখন প্রপার্টিজ হলো এটা সমান এটা এবং দুই নম্বর প্রপার্টিজ হলো এই ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স DPH is a symmetric matrix.
একটা প্রপার্টিজ হলো শুধুমাত্র সিমেট্রিক যে তা না, সাথে সাথে ম্যাট্রিক্সটা ঠিক বলি আমরা, এই ম্যাট্রিক্সটা হলো একই সাথে বলা হয় নেগেটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স বলা হয়। এই ম্যাট্রিক্সটা হলো একটা যে নেগেটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স সে নেগেটিভ সেমি ডেফিনিট তখনই বলা হয়, সহজ ডেফিনিশন হলো ওই ম্যাট্রিক্সের আগে পিছে দুটো রিয়েল ফ্যাক্টর দিয়ে যদি গুণ করা হয়, ফ্যাক্টর দিয়ে গুণ করা হয়, মনে করো আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি এখানে 2x2 অর্ডারের 2 5 1 7, এটা শুধুমাত্র ইলাস্ট্রেশনের জন্য বলছি, 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। এটা আগে পিছে আমি দুটো ম্যাট্রিক্স দিয়ে গুণ করব। যেমন এখানে আমার মনে করো আমি 1 1 দিয়ে গুণ করছি ফর এক্সাম্পল, একই জিনিস দিয়ে আমাকে এখানে গুণ করতে হবে। এটা গুণ করা যাবে, কারণ এটা হচ্ছে আমার 1/2, 2/2, এটা হচ্ছে 2/1। কেমন? এই দুটো সমান থাকার কারণে আমি দুটো গুণ করতে পারবো, এই দুটো সমান থাকার কারণে এই দুটো আমি গুণ করতে পারবো, এবং গুণ করার পরে যে মান যে ডিমেনশনটা পাওয়া যাবে এটা হচ্ছে 1/1, এটা একটা স্কেলার নাম্বার পাওয়া যাবে। ম্যাট্রিক্সটা গুণ করা হলে একটা স্কেলার নাম্বার পাওয়া যাবে। কেমন? তার যে কোনো অর্ডারের ম্যাট্রিক্সটি বসে 3 অর্ডারের ম্যাট্রিক্স হলে আমি এখানে তিনটাই দিবেন, 1 না, এটা যে কোনো মান হতে পারে, 1 হতে পারে, 5 7 হতে পারে, যে কোনো ভেক্টর হতে পারে। আমি যদি একটা ম্যাট্রিক্সে দুদিকে একই ভেক্টর দিয়ে গুণ করি, গুণ করার পরে যদি সেটা লেস দেন ইকুয়াল টু 0 হয়, সব সময় লেস দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো কি, ম্যাট্রিক্সটাকে বলবো আমরা নেগেটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স, এটাকে বলবো আমরা। আর যদি স্ট্রিক্টলি লেস দেন 0 হয়, তখন সেটাকে বলবো আমরা নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। সেমি কথাটা লাগবে না, কখনো 0 হয় কখনো লেস দেন 0 হয়, তখন আমরা সেটাকে বলবো নেগেটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স। আর গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে সেটাকে বলা হয় পজিটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স। আর স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হলে সেটাকে বলা হয় পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স বলা হয় সেটা। এটা একটা ডেফিনিশন সেমি ডেফিনিট ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে কখন সেমি ডেফিনিট বলা হয়, নেগেটিভ সেমি ডেফিনিট বা পজিটিভ সেমি বলা হয়, একটা ডেফিনিশন। আর অনেক অনেক ডেফিনিশন আছে, আমরা এটা সবচেয়ে সহজ ডেফিনিশন, সেটা নাকি আমরা এখানে ব্যবহার করব। তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে, নেগেটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স হবে। সেম ডিমান্ড ভেক্টরের প্রাইস ডেরিভেটিভ ম্যাট্রিক্স যেটা, সেটা হবে কি নেগেটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স। এটা একটা প্রপার্টিজ। একটা প্রপার্টিজ হলো যে এটা ওয়েলারস থিওরেম থেকে পাওয়া যায়, যেহেতু ফিকশন ডিমান্ড ফাংশনটা আমরা দেখেছি তখন করেছিলাম যেটা হোমোজেনাস অফ ডিগ্রি 0 ইন প্রাইসেস, প্রাইস সবগুলো সমান করতে পারলে ফিকশন ডিমান্ডে কোনো পরিবর্তন হয়। কোনো একটা ফাংশন যখন হোমোজেনাস অফ ডিগ্রি 0 হয়, তখন তার একটা ওয়েলারস প্রপার্টি আছে। ফর এক্সাম্পল মনে করো del f del x1 into x1 plus del f del x2 into x2 plus 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 del f del xn into xn equal to 0, এটা ওয়েলারস থিওরেম বলা হয়। এটা ফার্স্ট ইয়ার মডেল পড়ে থাকার কথা। তো ওয়েলারস থিওরেমটা অনুযায়ী প্রয়োগ করে দেখানো যায় যেন প্রপার্টিজটা যে এই dp h এটা p দিয়ে আমরা গুণ করি, প্রাইস ভেক্টর দিয়ে গুণ করি। তো তোমরা দেখছো এটা একটা ম্যাট্রিক্স, কেমন? এটা প্রাইস ভেক্টর দিয়ে গুণ করলে, অর্থাৎ এটার ভিতরে ছিল আমার del h1 del p1, রো ওয়াইজ চিন্তা করলে প্রথম রোটা ছিল del h1 del p1 del h1 del p2 del hl del pn। তো এটাকে আমাদের কি ভেক্টর দিয়ে যদি গুণ করো, তাহলে এটা প্রথম রোটা হবে
এটা যে প্রথম রো এটা হবে del h1 del p1 into p1 plus del h1 del l into pl তো প্রথম রোটা দাও আর লাস্ট রোটা কত হবে লাস্ট রোটা হচ্ছে আমাদের hl hl del p1 into p1 plus del hl into pl এটা হবে আমাদের এটার মান এটা 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 কার সমান এটা এটা 0 সমান হবে 0 সমান অর্থাৎ del h1 del p1 into p1 plus del h1 del pl into pl equal to 0 হবে এটা রই 0 সমান এটাকে আমরা সংক্ষেপে লিখি del dph eu into p equal to 0 সংক্ষেপে লিখলাম কেমন এই চারটা প্রপার্টিজ আছে ইকুয়েশন ডিমান্ড ভেক্টরের ডিফারেন্সিয়েশন তাহলে আমরা প্রপার্টিজ গুলো দেখলাম আসো একটা ইমপ্লিকেশনস আছে এটা বিশেষ করে এটা নেগেটিভ সিগনিফিকেন্ট হওয়ার কারণে সাধারণত এই মানগুলো স্ট্রিক্টলি নেগেটিভ হয় less than or equal to 0 হয় less than or equal to 0 হওয়ার কারণে আমাদের এই মানটাকে 0 সমান হওয়ার জন্য এটাকে either 0 or greater than 0 হতে হয় ফলে এখান থেকে আমরা একটা ফিকশন ডিমান্ড থেকে আমরা যদি কখনো একটা ফিকশন ডিমান্ডকে একটা প্রাইসের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ক্রস প্রাইস ডিফারেন্সিয়েশন যেটা সেটা যদি পজিটিভ হয় তাহলে আমরা দ্রব্য দুটোগুলি সাবস্টিটিউট করি একটা দ্রব্য দাম বললে অন্য দ্রব্যের চাহিদা বাড়ে ফিকশন ডিমান্ড অর্থাৎ যদি আমরা এই ধরনের কোনো কেস পাই ডিমান্ডের ক্ষেত্রে এইচ এল ইউ পিকে রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যায় একটা মৌলিক দামের সাথে ডিফারেন্সিয়েট করো সেটা যদি গ্রেটার দ্যান 0 হয় তার মানে কেদের উপর দাম বাড়লে এই দুটোর উপর ফিকশন ডিমান্ড বাড়ে তার মানে দুটোর সাবস্টিটিউট বলি সাবস্টিটিউট এলএনটি আর সাবস্টিটিউট আর যখন আমরা এটা ওয়ালেসন ডিমান্ডের কনটেক্সটে বর্ণনা করি তখন সেটাকে বলা হয় এটাকে আমি বলি h না দিয়ে যদি আমি ফিকশন ডিমান্ডের পরিবর্তে যদি আমি ওয়ালেসন ডিমান্ড ব্যবহার করি আমি x pw xl pw pk এটা যদি 0 হয় তখন আমি বলি যে l and k আর গ্রস সাবস্টিটিউট কথাটাকে যুক্ত করা এখানে শুধু সাবস্টিটিউট বলা হয় এখানে বলা হয় গ্রস সাবস্টিটিউট তাহলে একটা দ্রব্য দাম বাড়লে যদি ওই দ্রব্যের অন্য দ্রব্যের চাহিদা যদি বাড়ে ওয়ালেসন ডিমান্ড যদি বাড়ে তাহলে দ্রব্য দুটোকে বলি আমরা গ্রস সাবস্টিটিউট আর যদি একটা দ্রব্য দাম বাড়লে অন্য দ্রব্যের ফিকশন ডিমান্ড যদি বাড়ে সেটাকে দ্রব্য দুটোকে বলি আমরা সাবস্টিটিউট নেট কথা বলা হয় সাবস্টিটিউট এটাকে চালানো হয় এখন আসুন ফিকশন ডিমান্ডের সাথে ওয়ালেসন ডিমান্ডের সম্পর্ক সেটাকে আমরা দেখা করার চেষ্টা করি এখন দেখলাম আমরা কি যে ফিকশন ডিমান্ডের সাথে এক্সপেন্ডিচার ফাংশনের রিলেশনশিপ
সম্ভবত 2 নম্বর কেস, ফিকশন ডিমান্ড এন্ড ওয়ালেসিয়ান ডিমান্ড। সেকেন্ড কেসটি আসুন, দুটোর মাঝে সম্পর্ক কি রকম। তো ফিকশন ডিমান্ডের সাথে ওয়ালেসিয়ান ডিমান্ডের যে সম্পর্ক সেটাকে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ব্যাখ্যা করব। দুটো ফাংশনের ডেরিভেটিভের মাঝে যে সম্পর্কটা আছে সেটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এই দুটো ফাংশনের ডেরিভেটিভের মাঝে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা সাধারণত স্টার্সি ইকুয়েশনের মাধ্যমে মাধ্যমে আমরা এটাকে দেখানোর চেষ্টা করব। ফিকশন ডিমান্ড আর ওয়ালেসিয়ান ডিমান্ডের প্রাইস ডেরিভেটিভের মাঝে যে সম্পর্ক সেটা। এটা সুবিধা হলো যে ফিকশন ডিমান্ডটা হচ্ছে আনঅবজার্ভ, দেখা যায় না। দেখা যায় কেন? কারণ ফিকশন ডিমান্ডের যে দুটো আর্গুমেন্ট আছে, একটা হলো প্রাইস, একটা হলো ইউটিলিটি। ইউটিলিটি ইজ আনঅবজার্ভ, ইউটিলিটিকে দেখা যায় না। যেহেতু ইউটিলিটিটা আনঅবজার্ভ, সেই কারণে অটোমেটিক্যালি ফিকশন ডিমান্ডটাও আনঅবজার্ভ। কিন্তু মার্শিয়ান ডিমান্ড অবজার্ভ। মার্শিয়ান ডিমান্ডের যে দুটো আর্গুমেন্ট, একটা হলো প্রাইস, একটা হলো ওয়েট, দুটোই বাস্তবে দেখা যায়। সেই কারণে ফিকশন ডিমান্ডটা আমরা বাস্তবে এস্টিমেট করতে পারি। ডাটা সংগ্রহ করে প্রাইস এবং ওয়েটেড ডেটা থেকে আমরা ওয়ালেসিয়ান ডিমান্ড এস্টিমেট করতে পারি। কিন্তু যেহেতু ইউটিলিটি অবজার্ভ করা যায় না, ইউটিলিটি ডেটাও আমরা রেকর্ড করতে পারি না, যে কারণে ফিকশন ডিমান্ডটাও আমরা এমপিরিক্যাল ডেটা দিয়ে এস্টিমেট করতে পারি না। না পারলেও আমরা এই দুটোর মাঝে যে সম্পর্ক আছে, ফিকশন ডিমান্ড এবং ওয়ালেসিয়ান ডিমান্ড, সেই সম্পর্কটাকে ব্যবহার করে ফিকশন ডিমান্ডটাকে আমরা ডেরাইভ করতে পারি। যেহেতু ওয়ালেসিয়ান ডিমান্ডটা অবজার্ভ, তার উপর ভিত্তি করে ফিকশন ডিমান্ডটাকে আমরা ডেরাইভ করতে পারি। তো এটা আমরা সাবস্টিটিউশনের মাধ্যমে ব্যাখ্যা করব। এটা হলো সম্পর্কটা হলো এমন যে ফিকশন ডিমান্ড একটা কমোডিটি, আমরা এই কমোডিটি মনে করো। আমি যদি একটা কমোডিটি প্রাইস দিয়ে ডিফারেন্সিয়েট করি, কে দিয়ে ফর এক্সাম্পল, এলতম কমোডিটি ফিকশন ডিমান্ডের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু দা প্রাইস অফ কে কমোডিটি ইকুয়ালস এলতম কমোডিটির ওয়ালেসিয়ান ডিমান্ড, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে কে দিয়ে, প্লাস অর্থাৎ ফিকশন ডিমান্ডের ডিফারেন্সিয়েশন রেসপেক্ট টু দ্য প্রাইস অফ কে কমোডিটি ইকুয়ালস দ্য ডিফারেন্সিয়েশন অফ দ্য ওয়ালেসিয়ান ডিমান্ড উইথ রেসপেক্ট টু টিকে। এখানে h কে আমরা টিকে দিয়ে ডিফারেন্সিয়েট, h xl কে আমরা টিকে দিয়ে ডিফারেন্সিয়েট করছি। শুধুমাত্র এখানে ফিকশন ডিমান্ড ব্যবহার করা হয়েছে, এখানে ওয়ালেসিয়ান ডিমান্ড ব্যবহার করা হয়েছে। একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর আছে। অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা হলো যে সাধারণত দাম যখন পরিবর্তন হয়, তখন কোন কমোডিটি, তখন ইনকাম পরিবর্তন হয়ে যায়, ইনকাম চেঞ্জ হয়ে যায়, যেটাকে আমরা বলি ইনকাম ইফেক্ট বলে। যেটাকে আমরা হয়তো ফার্স্ট ইয়ারে গ্রাফিক্যালি ডিকম্পোজ করেছো, প্রাইস ইফেক্টকে দুটো ভাগে ভাগ করেছো, একটা সাবস্টিটিউশন ইফেক্ট, একটা ইনকাম ইফেক্ট। মূলত এই যে প্রাইস ইফেক্ট, হচ্ছে প্রাইস ইফেক্ট, যে দাম পরিবর্তন হলে কোন একটা পণ্যের এই পণ্যের চাহিদার কতটুকু পরিবর্তন হয়, সেটা দুটো কম্পোনেন্ট থাকে। সাবস্টিটিউশন ইফেক্ট, যেটা আমরা ফিকশন ইফেক্ট বলছি কেন আমরা, আরেকটা হচ্ছে ওয়েলথ ইফেক্ট, ইনকাম ইফেক্ট। তাহলে আমাদের ওয়েলথ ইফেক্টটা হলো যে ওয়েলথ ইফেক্টটা কত, ওয়েলথ ইফেক্টটা হলো আমি এখানে লিখি del xl PW और del W ওয়েলথ পরিবর্তন হলো, ওয়েলথ পরিবর্তনের কারণে কতটুকু ড্রপে ব্যবহারে পরিবর্তন হবে, গুণ করতে হবে x কে দিয়ে, কারণ কে দ্রব্যের দাম পরিবর্তন হয়েছে।
এটা ফর অল n and k সকল পণ্যের জন্য এটা হোল্ড করে মাত্র ইচ্ছা করলে মই এটাকে h এর pn দিতে পারতাম x এর pn দিতে পারতাম এখানে x এর দিতে পারতাম কিন্তু এছাড়াও x এর ছাড়াও আমরা ইচ্ছা করলে অন্য কোনো কিছু দাম দিয়ে সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারি এটা আমাদের এটাকে বলা হয় substitution লক্ষ্য করে দেখবেন বলছি যে এটা হচ্ছে প্রাইস ইফেক্ট এটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট এটা হচ্ছে ইনকাম ইফেক্ট যে কে দ্রব্যের দাম পরিবর্তন হলে এল দ্রব্যের ডিভিশন ডিমান্ডের পরিবর্তন হচ্ছে কে দ্রব্যের দাম পরিবর্তন হলে এল দ্রব্য ওয়ালেসিং ডিমান্ড কতটুকু পরিবর্তন হবে প্লাস যে এই যে দাম পরিবর্তনের কারণে যে ইনকাম পরিবর্তন হয়ে যায় সেই ইনকাম পরিবর্তনের কারণে ইনকাম কতটুকু পরিবর্তন হচ্ছে ইনকাম পরিবর্তন হচ্ছে যে যে যতটুকু দ্রব্য কিনতো সেখান থেকে দাম যতটুকু বাড়ে তার উপর ইনকামের পরিবর্তনটা নির্ভর করে যেমন আমি যদি মনে করো 10 একক দ্রব্য কিনছিলাম এট দ্য বিগিনিং অরিজিনাল স্টেজে 10 একক দ্রব্য কিনছিলাম আমি প্রতিটা দ্রব্যের দাম ছিল 10 টাকা করে 100 টাকা দিয়ে দ্রব্য কিনছিলাম এখন মনে করো দাম কমে মনে করো 9 টাকা হয়ে গেল তাহলে আমি 90 টাকা দিয়ে কিনতে পারবো 10 একক দ্রব্য তাহলে আমার ওয়েলথ ইফেক্ট হচ্ছে কত 9 আমি যদি অরিজিনালি যতটুকু দ্রব্য কিনছিলাম আমি আমার যে দ্রব্যের দামটা পরিবর্তন হয়েছে সেই দ্রব্যটা আমি যতটুকু কিনছিলাম এটা দিয়ে আমাকে গুণ করতে হবে ওই ওয়েলথ ইফেক্ট এটা হচ্ছে আমার ওয়েলথ চেঞ্জ ইন ওয়েলথের পরিবর্তনের পরিমাণ ওয়েলথের পরিবর্তনের পরিমাণ ভিত্তি করে চাহিদা কতটুকু পরিবর্তন হবে যেটা বলা হচ্ছে ইনকাম ইফেক্ট বলা হচ্ছে ইনকাম ইফেক্ট এবং প্রাইস ইফেক্ট সমষ্টি হচ্ছে আমাদের এই সাবস্টিটিউশন ইফেক্টের সমান এই সাবস্টিটিউশনকে এটাকে আমরা ম্যাট্রিক্স হিসেবে দেখাতে পারি আমরা ম্যাট্রিক্স হিসেবে দেখাতে পারি আমরা অলরেডি জানি যে এখানে এভাবে চিন্তা করতে পারো del h1 del p1 তারপরে del h1 del p2 del h3 del মানে h1 কে p দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারো এবং প্রত্যেকটা রোতে এই ডিফারেন্সিয়েশন কার্যক্রমটা চালাতে পারো যদি ল্যাবরেটরি দেখার চেষ্টা করো যে এই জিনিসটাকে একই জিনিসকে আমরা ইচ্ছা করলে ম্যাট্রিক্সের মাধ্যমে দেখাতে পারি সেটা আমরা এভাবে চিন্তা করতে পারো এটা del h1 e del p1 কেমন এভাবে del h1 eu del p প্রত্যেকটা h1 কে আমি প্রত্যেকটা প্রাইস দিয়ে ডিফারেন্সিয়েট করলাম এভাবে আমি h এর প্রয়োগ করতে পারি যেমন একটা ফিকশন ডিমান্ড ভেক্টরের প্রাইস ডেরিভেটিভের সমান হবে p1 ঠিক আছে আমাদের এই জিনিসটাকে আমরা এখানে লিখলাম ঠিক একইভাবে ইকুয়াল টু এই জিনিসটাকেও একইভাবে লেখা যায় শুধুমাত্র এই h এর জায়গায় x বসবে এখানে del x1 pw del p1 del x1 pw del pl del xl del p1 del xl del pl ঠিক আছে এটা হলো আমার এই জিনিসটা আমি লিখলাম
আরেকটা জিনিস বাদ থেকে গেল, সেটা হলো এই পরের অংশটাকে আমি যদি লিখি জায়গায় নেই এখানে, থেকে দেখি এটা মুছে দিয়ে দেখি এখানে আমার প্লাস আমি মুছে ফেলেছি। এটা হলো লক্ষ্য করে দেখবেন এটা ওয়ালেসের ডিমান্ড ভেক্টরকে আমি ওয়েল দিয়ে ডিফারেন্সিয়েট করছি। ওয়েলটা কিন্তু ভেক্টর না, ওয়েলটা হচ্ছে একটা নাম্বার, 100 টাকা ইনকাম বা 500 টাকা ইনকাম। একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে ডিফারেন্সিয়েট করলে একটা ভেক্টর পাওয়া যায়। এই মানটা হবে x1 w হবে xl pw, ঠিক আছে? কিন্তু এই ফিকশন ডিমান্ডের মতো না, এখানে প্রাইস ভেক্টর দিয়ে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, আর এখানে ওয়েলথ স্কেলার দিয়ে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, ভেক্টর না। এটা শুধুমাত্র w দিয়ে, এখানে w and w2 নাই, w দিয়ে এখানে ডিফারেন্সিয়েট করা হচ্ছে ভেক্টর। তো যেটা আমাদের গুণ করতে হবে কি দিয়ে, x দিয়ে গুণ করতে হবে। x1 থেকে একেবারে xl পর্যন্ত, হচ্ছে l রো একটা কলাম, একটা রো একটা কলাম। এই জন্য এটাকে আমি এভাবে লিখি, ট্রান্সপোজ করে লিখতে, যাতে করে গুণ করা যায়, নাহলে গুণ করা যাবে না। একটু বেশি লিখলে গুণ করা যাবে, দুটোকে গুণ করলে কি পাওয়া যাবে? গুণ করলে গুণ করলে একটা l ডিমেনশনের ম্যাট্রিক্স পাওয়া যাবে। একটা লক্ষ্য করে দেখবে এই ম্যাট্রিক্সগুলো সবগুলো কনফার্ম হবে, এটা ডিমেনশন যা, এটা ডিমেনশনটা, এটা ডিমেনশনটা, না হলে এগুলো যোগ করা যাবে না, এগুলো সমান হবে। সেজন্য সবগুলো ডিমেনশন সমান হতে হবে। তো এটা গুণ করলে কি পাওয়া যাবে? গুণ করলে যদি দেখি এখানে এটা ইনটু এটা প্লাস 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 এটা ইনটু এটা, গুণ করে লিখব। গুণফলটা এমন দেখাবে, del x1 into x1 w এভাবে del x1 del w into শেষটা ছিল xl, এভাবে del xl del w x1 del x del w, এবং এই দুটো ম্যাট্রিক্স যদি যোগ করো কি পাওয়া যাবে? যোগ করলে এগুলোর সাথে এই ফিকশন এগুলো যোগ হবে, করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হবে। যেমন এটা del x1 del q1 প্লাস del x1 del w into x1, এভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ হবে করসপন্ডিং। তো এটাকে আমরা যদি সংক্ষেপে লিখতে চাই, এই এটাকে আমরা লিখি, কতটাকে আমরা সংক্ষেপে লিখি যে ফিকশন ডিমান্ডের প্রাইস ডেরিভেটিভ। ফিকশন ডিমান্ডের প্রাইস ডেরিভেটিভ তার সমান এটা হচ্ছে ওয়ালেসের ডিমান্ডের প্রাইস ডেরিভেটিভ ওয়ালেসের ডিমান্ডের প্রাইস ডেরিভেটিভ প্লাস
ওয়ালেস এন্ড ডিমান্ডের ওয়েলথ ডেরিভেটিভ আমরা দেখি কিছু অংশ মুছে দিই আমি। ওয়ালেস এন্ড ডিমান্ডের প্রাইস ডেরিভেটিভ ইনটু আমাদের যে x ওয়ালেস এন্ড ডিমান্ড ভেক্টর যেটা ছিল সেটা ট্রান্সপোজ নিয়েছিলাম, ট্রান্সপোজ দিয়ে গুণ করেছি, রো ভেক্টর করে আমরা গুণ করেছি ট্রান্সপোজ দিয়ে। এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে সলিউশন ইকুয়েশন। ম্যাট্রিক্স ফর্মে এটা খুব জেনারেল, এটা সব কমোডিটিকে কভার করে, শুধুমাত্র একটা কমোডিটি না, দুটো কমোডিটি না, এটা এন সংখ্যক কমোডিটি বা যে কোনো সংখ্যক কমোডিটিকে কভার করে। যে কোনো সংখ্যক কমোডিটির জন্য আমরা এই সম্পর্কটাকে আমরা এই ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এখানে আমাদের প্রাইস ডেরিভেটিভটা ওয়ালেস এন্ড ডিমান্ডের প্রাইস ডেরিভেটিভ প্লাস ওয়ালেস এন্ড ডিমান্ডের ওয়েলথ ডেরিভেটিভ ইনটু ওয়ালেস এন্ড ডিমান্ডের ট্রান্সপোজ এই সমান। এটাকে বলছি আমরা স্ট্রাস্কি ইকুয়েশন। এটার খুব সহজ একটা প্রুফ আছে, এটা অনেক সময় ওয়ান লাইন প্রুফ করা হয় বা সিঙ্গেল লাইন প্রুফ করা হয় ইকুয়েশনটা। That's the equation. প্রুফটাকে দেখানোর জন্য আমরা যে আমাদেরকে যখন এক্সপেন্ডিচার ফাংশন করাচ্ছিলাম, ডুয়ালিটি সম্পর্কে বলছিলাম, তখন বলছিলাম যে এই ডুয়ালিটি সম্পর্ক অনুযায়ী এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম এবং ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম, দুটো প্রবলেমের সলিউশন একই হবে যদি একটা প্রবলেমের কনস্ট্যান্ট হিসেবে অন্য প্রবলেমের ভ্যালু ফাংশন থেকে ব্যবহার করা হয়, তাহলে দুটো প্রবলেম একই রেজাল্ট দিতে হবে। অর্থাৎ ফিশন ডিমান্ডটা HL ফিশন ডিমান্ড এটা ওয়ালেস এন্ড ডিমান্ডের সমান হবে। কখন সমান হবে? যখন এই প্রবলেমের যে ভ্যালু ফাংশন এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম আমাদের কনস্ট্যান্ট আমাদের মিনিমাইজড এক্সপেন্ডিচার দাম যখন p ইউটিলিটি যখন u এটা আমার মিনিমাইজড এক্সপেন্ডিচার এর চেয়ে কম খরচে ইউটিলিটি অর্জন করা যাবে না, এটা হচ্ছে এক্সপেন্ডিচার ফাংশন। আমাদের এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম যে সলিউশনটা পাই সেটাকে বলে আমরা হিশিয়ার ডিমান্ড h1 বা শুধু ডিমান্ড ভেক্টর। তো h1 এর সমান হবে h2 x2 এর সমান হবে যদি এটা এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম, এটা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম। ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম এটা আমাদের বাজার কনস্ট্যান্টটা পরিবর্তন হয়ে যায়, আমরা ইউটিলিটি ম্যাক্সিমাইজ করি, এটা আমাদের ম্যাক্সিমাইজড ইউটিলিটি আমরা সর্বোচ্চ এতটুকু ইউটিলিটি অর্জন করতে পারি, এটা আমাদের ফিশন ডিমান্ড এতটুকু x1 দ্বিতীয় দ্রব্যের ওয়ালেস এন্ড ডিমান্ড h1 x1 এর সমান হবে h2 x2 এর সমান হবে যদি একটা প্রবলেমের কনস্ট্যান্ট ফাংশন হিসেবে অন্য প্রবলেমের ভ্যালু ফাংশনকে ব্যবহার করা হয়। এই প্রবলেমের যে ভ্যালু ফাংশন এটাকে আমরা বলছি এক্সপেন্ডিচার ফাংশন, এটা যদি আমি ব্যবহার করি এখানে ওয়েলথ কনস্ট্যান্ট হিসেবে, এটা আমাদের ওয়েলথ কনস্ট্যান্ট, যদি এখানে ওয়েলথের পরিবর্তে এটা ব্যবহার করি আমি এই প্রবলেমের যে আমার
ভ্যালু ফাংশন, সেটাকে আমি যদি এখানে ব্যবহার করি, ব্যবহার করলে এই দুটো সলিউশন সমান হবে। h সমান x হবে, h সমান x হবে যদি একটা প্রবলেমের ভ্যালু ফাংশনকে অন্য প্রবলেমের কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। এই দুটো মান আমি দুটো সলিউশন সমান হবে, কেমন? এটা একটা আইডেন্টিটি। এটাকে আমরা ব্যবহার করে আমরা স্টোরস ইকুয়েশনটাকে আমরা ডিরাইভ করব। এই আইডেন্টিটিটাকে ব্যবহার করে আমরা স্টোরস ইকুয়েশনটা ডিরাইভ করব। এটা খুব সিম্পল। এটা করার জন্য আমরা প্রাইস দিয়ে ডিফারেন্সিয়েট করব। এটাকে আমরা differentiate with respect to pk. তাহলে আমরা পাবো এখানে hn xl plus একটা রয়ে গেছে ফ্রম এটাকে ডিকে রেসপেক্ট ডিফারেন্সিয়েট করতে হলে প্রথমে ই রেসপেক্ট ডিফারেন্সিয়েট করতে হবে, তারপরে চেঞ্জ রুল অ্যাপ্লাই করতে হবে সেকেন্ড পার্ট। এটাকে ডিফারেন্সিয়েট করছি আমরা, প্রথম পার্টটাকে ডিফারেন্সিয়েট করলাম ই রেসপেক্টে সেকেন্ড ই রেসপেক্টে প্লাস এখন আমরা এই পার্ট এটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। সেলকে আমি ই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব আমি, কেমন? তারপর আমাদের কি করতে হবে, এটাকে আবার চেইন রুল অনুযায়ী এখানে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। দিয়ে বললে আমি পাবো এখানে এখানে ইচ্ছা করে ডাব্লিউ ইউজ করতে পারি, কারণ যেহেতু আমরা এখানে ডুয়ালিটি সম্পর্কে ব্যবহার করছি, সুতরাং ই পি ডাব্লিউ পি ইউ সমান ডাব্লিউ সমান প্লাস সংক্ষিপ্ত করার জন্য ডাব্লিউ এটা ডাব্লিউ সমান সেল ই এটাকে আমি ডাব্লিউ এটাকে আমি ডাব্লিউ। আর আমরা জানি যে এক্সপেন্ডিচার ফাংশনের ডেরিভেটিভ ইনিশিয়াল ডিমান্ডের সমান, এটা আমরা বুঝি, তাই না? ইনিশিয়াল ডিমান্ডের সমান এখানে আমরা ছিল আমাদের ই ইউ চলে ইনিশিয়াল ডিমান্ডের সমান। তো যেহেতু আমরা অপটিমাল সলিউশন নিয়ে ডিল করছি এবং একটা প্রবলেমের কনস্ট্যান্টকে অন্য কনস্ট্যান্ট হিসেবে অন্য প্রবলেমের ভ্যালু ফাংশনকে ব্যবহার করছি আমরা, তো এখানে আমরা এখানে এটা করতে আমরা খুব সহজে x এ লিখতে পারি, কারণ দুটো মান সমান ডুয়ালিটি অনুযায়ী। এটা হলো আমাদের স্টার্স ইকুয়েশনের ফর্মুলা, বা এটা আমাদের স্টার্স ইকুয়েশন। সুতরাং সহজে আমরা স্টার্স ইকুয়েশনকে প্রুফ করতে পারি, অংশে বলে ওয়ান লাইন প্রুফ অফ স্টার্স ইকুয়েশন। এবং এই যে স্টার্স ইকুয়েশন সেটা অনুযায়ী আমরা এই দুটো ইনিশিয়াল ডিমান্ডের ডেরিভেটিভ এবং ওয়ান লেসেন ডিমান্ডের ডেরিভেটিভ
দুটো কেমন হবে সম্পর্ক সেটাকে আমরা দেখব। লক্ষ্য করে দেখবে যে ফিকশন ডিমান্ডের ডেরিভেটিভটা ওয়ালেসের ডিমান্ডের ডেরিভেটিভ প্লাস একটা ইনকাম ইফেক্ট টার্ম আছে। তাহলে ফিকশন ডিমান্ডটা স্টিপার হবে, অর্থাৎ এটা ওয়ালেসের ডিমান্ডের ডেরিভেটিভ চেয়ে বড় হবে যদি এই টার্মটা যদি পজিটিভ হয়। আর যদি এই টার্মটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে এই ফিকশন ডিমান্ডের ডেরিভেটিভটা ওয়ালেসের ডিমান্ডের ডেরিভেটিভের চেয়ে কম হবে। সাথে সেকেন্ড টার্মটা কখন নেগেটিভ হয়? সেকেন্ড টার্মটা হচ্ছে আমাদের ইনকাম ইফেক্ট। ইনকাম ইফেক্ট তখনই নেগেটিভ হয় যখন দ্রব্যটা বা এক্স কে কমোডিটিটা যখন ইনফেরিয়র গুডস হয়। এক্স কে না এক্স এল টা যখন ইনফেরিয়র গুডস হয়, একটা দ্রব্য দাম পরিবর্তন হলে যে ওয়েট ইফেক্ট সৃষ্টি হবে, সেই ওয়েট ইফেক্টের কারণে ওই দ্রব্যটা কম যদি কেনা হয়, ইনকাম বাড়লো, পজিটিভ ওয়েট ক্রিয়েট হলো, তার দ্রব্যটা প্রায় কমে গেল, সেটাকে বলে আমরা ইনফেরিয়র গুডস বলি। সুতরাং সেকেন্ড টার্মটা নেগেটিভ হবে ইনফেরিয়র গুডস এর, আর সেকেন্ড টার্মটা পজিটিভ হবে নরমাল গুডস এর। সুতরাং সেকেন্ড টার্মটা পজিটিভ হওয়ার অর্থ হলো যে ফিকশন ডিমান্ডের স্লোপটা ওয়ালেসের ডিমান্ডের স্লোপের চেয়ে বেশি হবে। এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাই এমন দেখাবে। একটা মাত্র কমোডিটি পিএল কমোডিটির দাম এক্স মানে এক্সএল আছে। যদি ডিমান্ড ফাংশন আঁকি কনটেক্সটে, এটা হবে ফিকশন ডিমান্ড স্টিপার হবে compared to the Wallacean demand. Compared to the Fitchian demand will be steeper compared to the Wallacean demand when the good is normal. It is normal. আর যদি ইনফেরিয়র গুডস হয় সেক্ষেত্রে উল্টো অবস্থা হবে। ইনফেরিয়র গুডস হলে ওয়ালেসেন ডিমান্ড স্টিপার হবে, ওয়ালেসেন ডিমান্ড স্টিপার হবে compared to the Fitchian demand. ঠিক আছে, তাহলে যেখান থেকে আমরা ডেরিভেটিভটা নিচ্ছি, যে পয়েন্ট থেকে মনে করেন এই বার থেকে ডেরিভেটিভটা নিচ্ছি আমি, এই পি বার পজিশনে, এই বার পজিশনে যখন আমি স্লোপটা চেঞ্জ চিন্তা করব তখন দেখা যাবে আমি যদি দাম বাড়াই, ফর এক্সাম্পল দাম বাড়লে আমার ওয়ালেসেন ডিমান্ড যতটুকু কমবে আমার বুঝতে গেছে ফিকশন ডিমান্ড তার চেয়ে কম কমবে, কারণ ইনকামটাকে অ্যাডজাস্ট করা হয়েছে ফিকশন ডিমান্ড যাতে করে সেই চুইটা চেঞ্জ থাকে। আর এখানে উল্টো দাম যদি বাড়ে ওয়ালেসেন ডিমান্ড কম কমবে, দাম যদি বাড়ানো হয় ওয়ালেসেন ডিমান্ড যতটুকু কমবে ফিকশন ডিমান্ড তার চেয়ে বেশি কমবে। তো আমাদের এল ইজ ইনফিনিট। এগুলো আমাদের মোটামুটি ফিকশন ডিমান্ডের সাথে ওয়ালেসেন ডিমান্ডের ডেরিভেটিভের সম্পর্ক। আমরা থার্ড একটা যে দ্বিতীয় একটা সম্পর্ক আলোচনা করে আমরা শেষ করবো আজকের আলোচনাটা, সেটা হলো যে ওয়ালেসেন ডিমান্ডের সাথে হ্যাঁ ইন্টিগ্রেটেড ফাংশনের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা ব্যাখ্যা করব। কেমন?
Wallace demand and indirect utility function. Wallace demand and income utility function. Third relation থেকে আমরা ব্যাখ্যা করে আমরা শেষ করব। আমরা একটু আগে দেখেছি যে ফিকশন ডিমান্ডের সাথে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনের একটা সম্পর্ক আছে, যেটাকে আমরা শেফার্ডস লেমা দিয়ে ব্যাখ্যা করেছি। এখানে ঠিক একটা অ্যানালগাস সম্পর্ক আমরা দেখব, যেটাকে বলা হবে রয়েস আইডেন্টিটি। আইডেন্টিটি অনেকটা মিল আছে শেফার্ডস লেমার সাথে। শেফার্ডস লেমার ক্ষেত্রে আমরা এক্সপেন্ডিচার ফাংশনকে কোন একটা কমোডিটির প্রাইসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ওই কমোডিটি নিচে নেওয়া হয়, কেমন? আর এখানে আমরা ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনকে কোন একটা কমোডিটির প্রাইসের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে আমরা ওয়ালেস ডিমান্ড পাই। তবে একটু এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, যে অ্যাডজাস্টমেন্টটা আমাদের ডিকশন বা শেফার্ডস লেমার ক্ষেত্রে করতে হয় না। এখানে আমরা বলি যে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনকে কোন একটা কমোডিটির প্রাইসের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে ওয়ালেস ডিমান্ড পাওয়া যাবে। তবে পুরোপুরি সঠিক না, এটাকে একটু অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্ট করতে হয় যেহেতু দাম পরিবর্তন হলে ওয়েলথে একটা পরিবর্তন হয়, যে ওয়েলথটাকে ফিকশন ডিমান্ড থেকে অ্যাডজাস্ট করা হয়, এখানে অ্যাডজাস্ট করা হয় না। না করার কারণে এইটাকে আমাদের একটা অ্যাডজাস্ট করতে হয়, একটু অ্যাডজাস্ট করতে হয়, যেগুলো আমাদের ঠিকমতো নরমালাইজ করতে হয়, ভাগ করতে হয়। এই পিডব্লিউ এটা আমি ওয়েলথ দিয়ে আমি ডিফারেন্সিয়েট করব। সাধারণত একটা নেগেটিভ সাইন এটাকে বসানো হয়, এটা বলা হয় রয়েস আইডেন্টিটি। অর্থাৎ 1 v del v del w into del v pw by del v। অর্থাৎ ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনের প্রাইস ডেরিভেটিভকে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনে ওয়েল ডেরিভেটিভে ভাগ করতে হয় বা নরমালাইজ করতে হয়। নরমালাইজ করলে আমরা কি পাই? আমরা ওই কমোডিটির ওয়ালেস ডিমান্ড পাই। এটা প্রত্যেকটা কমোডিটির জন্য সত্য, ফর অল ইকুয়াল টু 1 up to l। কেমন? তো এটাকে এভাবে চিন্তা করতে পারো। প্রথম পার্ট হচ্ছে আমাদের 1 by del v pw by del w, আর সেকেন্ড পার্টটা হচ্ছে এটাকে যদি প্রত্যেকটা কমোডিটির জন্য লিখো, হচ্ছে আমার del v del p1 হবে del v del p del আমি কি ভেক্টর ফর্মে দেখানোর জন্য এগুলো লিখছি। এটাকে লেখা হয় -1 by আমি dw বা del w সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি v কে। ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনকে আমি ওয়েল দিয়ে ডিফারেন্সিয়েট করছি, আর এখানে গুণ করছি কি দিয়ে? ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনকে আমি প্রাইস ফ্যাক্টর দিয়ে ডিফারেন্সিয়েট করছি। এটা হচ্ছে আমাদের রয়েস আইডেন্টিটি। এটা কার সমান? এটা হচ্ছে আমার ফিকশন ডিমান্ড ভেক্টরের সমান। এটা বলা রয়েস আইডেন্টিটি। কারণ রয়েস আইডেন্টিটি ব্যবহার করে আমরা কি করতে পারি? যে আমরা ওয়ালেস ডিমান্ড বের করতে পারি। সুতরাং আমাদের কাছে যদি ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন থাকে, সেটাকে ব্যবহার করে খুব সহজেই আমরা ওয়ালেস ডিমান্ড বের করতে পারি বা ওয়ালেস ডিমান্ড বের করতে পারি। এই হলো আমাদের মোটামুটি তিনটা সম্পর্ক। আমরা আজকে এখানে শেষ করব। আমাদের এগুলোকে ইচ্ছা করলে একটা গ্রাফের মাধ্যমে সবগুলো কম্বাইন করে দেখানো যায়, ওটা থেকে কিভাবে পাওয়া যায়। আমাদের বইয়ে একটা গ্রাফ আছে, সেটা আপনি একটু দেখবেন। 3C
343 এখানে ডিটেইলস ব্যাখ্যা করা আছে সম্পর্কগুলো টেক্সট বইয়ে। ঠিক আছে, G3 ফিগারটুকু দেখবেন, মানে ডিটেইলস সম্পর্কগুলো ব্যাখ্যা করা আছে, কিভাবে একটা থেকে অন্যটায় যাওয়া যায় সম্পর্কগুলো ব্যাখ্যা করা আছে। আমি ওটা লিখছি না, তোমরা বই দেখলেই আশা করি বুঝতে পারবে। তো এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচনা। তো এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, 5-10 মিনিট সময় আছে। কারো কোনো প্রশ্ন নাই নাকি? তাহলে আমি শেষ করছি এখানে আজকের ক্লাস, সাথে আগামী ক্লাসে দেখা হবে।